হ্যালো, হ্যাঁ কেন? রাজু তাড়াতাড়ি এসো, ঘাটের রাস্তায় ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি আসছি। হ্যাঁ, ডাক্তারবাবু, হ্যাঁ, আঙ্কেল এসব কি হয়ে গেল? কি হয়ে গেল? শান্ত হও, শান্ত আমি হও। শিলাকে ছেড়ে থাকতে পারবো ভাগ্যের না। খেলা এসব, কে থাকতে জানে পারবো না। কখন কার কি যে হয়। এসো আমার সঙ্গে। এ কি হলো ভাই? শিলা কেন আমায় ছেড়ে চলে গেল? কেন চলে গেল আমায় ছেড়ে? বলো বিকাশ। তোমরা কি চাও আমার থেকে? আমার যেটা দরকার সেটা আমি কারোর থেকে চাই না, ছিনিয়ে নি। এটা কি অসভ্যতা? ভালোবেসে ভাই, ভালোবেসে। ঠিক আছে, এই ছোট্ট ঘরে মেয়ে আমাকে ভদ্রতা শেখাবে। আমাকে আমার মাথা যদি খারাপ হয়ে যায় না, সব উল্টো পাল্টা হয়ে যাবে। চল যা। আমি কোথাও যাব না, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তোমাদের যা কিছু বলার এখানেই বলো। এই আমার বন্ধু, তোকে ভালো লেগেছে, তুই এখন ওর সাথে যা, তারপর বাড়ি চলে যাবি। এটা কি ধরনের কথাবার্তা? আমি এরকম জাতা মেয়ে নই, আমি এক সম্ভ্রান্ত পরিবারের শিক্ষিত মেয়ে। সম্ভ্রান্ত ঘর, সভ্য মেয়ে, বাড়ির লোকেদের সামনে নাচ গানা করার সময় তোমার ইজ্জত যায় না, তাই না? লোকেদের সামনে বেলেডলার মতো নাচতে তোমার ইজ্জত যায় না, আর আমার বন্ধুর সাথে যেতে গিয়ে তোমার ইজ্জত যাচ্ছে না? এই তুই ভদ্রলোকের মেয়ে তো, চল এখন পর্যন্ত যত টাকা নিয়েছিস বার কর, বার কর। টাকা আমি আপনার থেকে নয়, মালিকের কাছ থেকে নিয়েছি। এই বেশি কথা বলিস না, বুঝলি? হ্যাঁ? মালিকের কাছে যাবি, কি ভাবছিস তুই? দেখি তোকে কে বাঁচায়। আজকে পয়সা নিয়ে যাব, না হলে তোকে। চল চল, এই কি আমার দরকার? চল চল। সরি হ্যাঁ ভাই, বল কি হিসাব আছে? দাদা এই হয়েছে হিসাব, আর এই ব্যালেন্স আছে। কেন? এক দুদিনে চলে আসবে? আরে আমাদের ধান্দায় কোনো ব্যালেন্স ফ্যালেন্স হয় না, নগদ হয়, নগদ। হাত পা ভাঙবি, পয়সা নিয়ে আসবি। চল ফট। স্যার দেখুন না, এরা আমাকে এখানে নোংরা কাজ করতে বলছে। আপনি তো বলেছিলেন আপনার এখানে এসব কিছু হয় না, তাহলে এসব কি? এরা আমার উপর কত জোর করছে। ব্যাট। আরে বস বস। আরে শরীর খারাপের নাম করে কত টাকা দিয়ে নিয়েছিলি? 1 লক্ষ টাকা। কিন্তু স্যার আমি কোনো মিথ্যে বলিনি, আপনি আমার ঘরে এসে দেখুন। শরীর খারাপ আমার জন্য হয়েছিল, তাহলে আমার ধান্দার লোকসান করা হবে? স্যার আমি আপনার একটা পয়সা দিয়ে দেব। কতদিনে? আমাকে 1 মাসের সময় দিন। ঠিক আছে, ততদিনে যদি তুই সাথে চলে যা। এরকম করবেন না স্যার, আমি লোককে মুখ দেখাবো কি করে? আমি হাত জোড় করছি, আমি আপনার পা ধরছি স্যার, এরকম করবেন না স্যার, দয়া করুন। এখন তোর কাছে টাকা আছে? না নেই তো? না এই ভাই নিয়ে যা। না এই চল। না প্লিজ ওঠ চল। স্যার স্যার আরে চল এরকম বে। করবেন না স্যার, স্যার। বেশি ভদ্রতা দেখাচ্ছিস না, কামিস। পুরো 1 লাখ টাকা আছে, আপনি গুনে নিন। আপনি কথা দিয়েছিলেন যে টাকা পাওয়ার পরে মেয়েটিকে ছেড়ে দেবেন। প্লিজ ছেড়ে দিন ওকে। এ ভাই, মেয়েটাকে ছেড়ে দে। না ছাড়বো না। আপনি কথা দিয়েছিলেন 1 লাখ টাকা পেলেই আপনি মেয়েটাকে ছেড়ে দেবেন।
কথা ঠিক আছে, কাল সকালে মেয়েটি আপনার কাছে পৌঁছে যাবে। তারপর ও এখনই আমার সাথে যাবে। দাঁড়া দাঁড়া, কি রে কি বলছিস? পয়সা গরম দেখাচ্ছিস? মায়ের দুধ খেয়েছিস তো? তোর মা কি তোকে এই জন্য দুধ খাইয়েছিল কি সেই শক্তি দিয়ে তুই কোনো অসহায় মেয়ের উপর অত্যাচার করবি? চল তোর মাকে জিজ্ঞাসা করে, যা জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করে আমাকে বলে দিবি। আসুন। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই আমাদের জায়গায় এসে আমার গালে থাপ্পড় মেরে চলে যাবে? ও থাপ্পড় তোকে মারেনি, আমাকে মেরেছে, আর এটার উত্তর আমি ওকে দেব। কিন্তু আগে এটা তো জানা যাক এই লোকটি কে। তোর একেবারে নতুন কাস্টমার, কয়েকদিন ধরে আসছে। হতে পারে তোমার কোনো স্পেশাল কাস্টমার, আই ডোন্ট কেয়ার, কিন্তু এই আচরণের জন্য ওকে বহুত পস্তাতে হবে। আরে ভাই কিছু কিছু কাজ আমাকেও করতে দে রে ভাই। চলা বড় ভাই তুমি। আরে ভাই কোনো ব্যাপার না, যা 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 যা, আমি কিন্তু ছাড়বো না। মা, কাঁদছিস কেন? মা, মা, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আজ হোটেলে ওরা আমার খুব অপমান করেছে। আজ মালিক আমাকে অন্যের হাতে বিক্রি করে দিচ্ছে। কি বললি? হ্যাঁ, 1,00,000 টাকা আমি একসাথে কোথা থেকে আনতাম। ও তো আমার কপাল ভালো ছিল, এই ভদ্রলোক এসে 1,00,000 টাকা দিয়ে আমায় এই যাত্রায় বাঁচিয়ে নিলেন। না হলে কি জানি আজ আমার কি হয়ে যেত। আমি তো শুধু শুনেছিলাম, আজ বিশ্বাস হয়ে গেল ভগবান অন্য কোথাও নয়, আপনার মতো মানুষের মধ্যেই থাকে। ভগবানের দয়ায় আমার কাছে সবকিছুই আছে, আর তার থেকে কিছু যদি কোনো ভালো কাজে খরচা হয়ে যায় তাহলে আমার আপনি ভালো ভিতরে লাগে। তো আসুন। এখন আমার একটা কাজ রয়েছে, অন্য সময়, 1 কাপ চা তো খেয়ে যান। নেক্সট টাইম। আর হ্যাঁ, এটার জন্য আমি যে খরচা করেছি আপনার সময় অনুযায়ী ফেরাতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। নমস্কার। জামা একটু এগিয়ে দে। ঠিক আছে। এসব কি রাজু? আবার সেই আগের মতন ঘরে অন্ধকার করে বসে থাকা? যাই হোক, আমাদের তো বেঁচে থাকতে হবে না? তোমার কি মনে হয় তোমাকে এই অবস্থায় দেখে আমার খারাপ লাগে না? তুমি একটা কাজ করো, তুমি অতীত ভুলে যাও আর সুনিতার সঙ্গে একবার দেখা করো। ও মহাবালেশ্বর যাচ্ছে আমাদের ফার্ম হাউসে। আমি চাই তুমিও ওর সঙ্গে যাও, ফার্ম হাউসের দেখাশোনা করো, আর জলহাওয়ার পরিবর্তন হলে তোমার চেহারাও ঠিক হয়ে যাবে। দেখো, আমি আর তোমাকে এইভাবে দেখতে পাচ্ছি না। শোনো আমার কথা, শোনো, এখনই নিজের ব্যাগ গুছিয়ে নাও আর মহাবালেশ্বরের পথে বেরিয়ে পড়ো। কামন কামন। আরে না না, আমি তোমার আর কোনো কথা শুনবো না। বসন্ত হাওয়া
করেছি বেশ করেছি 16 বছর আমি পেরিয়ে গেছি গাইবো আমি নাচবো আমি প্রেম করেছি বেশ করেছি 16 বছর আমি পেরিয়ে গেছি গাইবো আমি নাচবো আমি মাটিতে কোনো কথা তোমায় শুধু জানি যুগে যুগে তুমি ছিলে আমার সাথী এসো কাছে তুমি আমার এই বসন্ত হাওয়ায় কে যেন ডাকে আমায় উড়ে চলি ওই আকাশে জানি না কোথায় ফুল ফুটেছে কত রং ভরেছে প্রেমের ছোঁয়ায় মন তুলে উঠেছে যৌবনের রং দিয়েছে আমার মানবতাকে দিয়ে সঙ্গে তোমায় ফুল ফুটেছে কত রং ভরেছে প্রেমের ছোঁয়ায় মন তুলে উঠেছে যৌবনের রং দিয়েছে চুপি চুপি আমি লুকো বসেতে ঘুরি আমি খুঁজে তুমি হে বলো কচুরি খেলবো আমি তোমার সাথে এই বসন্ত হাওয়া এ যেন ডাকে আমার উড়ে চলি ওই আকাশে জানি না। এই ছোটু এদিকে আয়। 1 মিনিট দাদা 1 মিনিট। আরে কি করছিস রে, তাড়াতাড়ি আয় না বাবা। কি করব শেষ হয় না এ চানা গরম। ওহো, আরে পোস্ট অফিস বন্ধ কর। দাদা আমার নাম ছোট না, আমার নাম নন্নু। আচ্ছা বাবা নুনু, একটা কথা বলতো নুনু। নন্নু নাই দাদা, নন্নু নন্নু। আচ্ছা বাবা নন্নু, এখানে কোনো মেয়েকে দেখেছিস? কেন আপনার কোনো মেয়ে চাই? আসতে বল। গান গাইছিল এরকম কোনো মেয়েকে দেখেছিস তুই? দাদা ওই মেয়েটার নামটা জানো কি? আচ্ছা তুই যা। চিন্তা করো না, খুঁজে নেব। দাদা ও দাদা, ওই মেয়েটা দেখতে কেমন? এ বাবা তুই যা না। আচ্ছা ঠিক আছে। দাদা ওই মেয়েটা থাকে আরে কোথায়? দেবো এক কানে করে, ভাগ এখান থেকে। আচ্ছা তো আপনি লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলছিলেন? লুকিয়ে লুকিয়ে? তা নয় তো কি, কাউকে জিজ্ঞাসা না করে তার ছবি তোলাটা চুরি নয়? আপনি আমার পারমিশন নিয়েছিলেন। ঠিক আছে ম্যাডাম, হিসাব কিতাব তো এখন শোধবোধ। কি করে? আর নয় তো কি, চুরি আমি করেছি, চুরি আপনিও করেছেন। আপনি কি বলতে চান? আপনি কাকে জিজ্ঞেস করে গান গাইছিলেন? জায়গাটাকে অপবিত্র করে দিলেন তো। কাকে জিজ্ঞেস করে নাচছিলেন এখানে? শোধবোধ তো এখন। দেখুন মিস্টার, আমাকে যদি কিছু জিজ্ঞাসাই করতে হয় তা আমি রাজেশ বাবুকে জিজ্ঞাসা করব, কারণ এই জায়গাটা ওনার আর আমি ওনার অতিথি। আপনার হিসাব রাখার কোনো দরকার নেই। এক মিনিট, এই রাজেশ বাবুটা আবার যেই কি? হন না কেন, আপনার তাতে কি এসে যায়? আরে আপনি রেগে যাচ্ছেন কেন? আমি চাই না আমার ছবি আপনার কাছে থাকুক। দিন আমাকে ক্যামেরাটা দিন। দাদা ও দাদা, দাদা ও দাদা, আপনি এখানে? আমি আপনাকে ওখানে খুঁজছি। ওই মেয়েটাকে খুঁজে পেয়েছি। আগের বছর আমাদের এখানে একটা মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও মেয়ে নয় দাদা, ও ভূত। আরে ভূত না, পেতনি পেতনি। আরে ও তো কখনো গান গায়, কখনো নাচে, আবার কখনো হাসেও। না দাদা, ওর থেকে দূরে থাকুন। একবার যদি আমার কাঁধে চড়ে না, আর নামবে না। আয় তোকে দেখাচ্ছি ভূত। ম্যাডাম কি এটা? এটা আপনার জন্যে।
তুমি খুব ভালো। যা। ও ম্যাডাম, আবার কি হলো? এটাও আপনার জন্যে। তোমার অপেক্ষায় আছি। এখন আমায় একটা থাপ্পড় মারুন। মানে? দাদা বলেছিলেন এই চিঠিটা পড়ার পর আপনি আমায় থাপ্পড় মারবেন, এই জন্য 10 টাকা দিয়েছে। আচ্ছা, তোর নাম কি রে? নান্নু। নুনু। নো নয়, নান্নু নান্নু। আচ্ছা, তুই কাজ কি করিস? লাইন ফিট করি। কি মানে? আমাদের এখানে অনেক ছেলে মেয়ে আসে, একে অপরের উপর লাইনও মারে, আবার লজ্জাও পায়। আমরা ফিটিং এর কাজটা করি। বাহ বাবা, কি ভালো কাজ। তোর বাবা কি করে? মদ খেয়ে পড়ে থাকে। কাজ কি করে? আগে এই কাজই করতো, এখন রিটায়ার হয়ে গেছে, তো আমরা শুরু করেছি। খুব ভালো কাজ করো। তোমাদের তো সকাল সন্ধ্যে পুজো করা উচিত। কিছু মনে করবেন না ম্যাডাম, আমরা সৎভাবে বিজনেস করি, আর আমাদেরও ইউনিয়ন আছে। খুব ভালো কথা। এখন এখান থেকে যেতে তুমি কি নেবে? নতুন বিজনেস ম্যাডাম, একটা থাপ্পড় মেরে দিন, না হলে 10 টাকা নুকসান হয়ে যাবে। এখন তোকে থাপ্পড় না ঘুষি মারবো। আরে বেরো বাবা, এখান এই তো থেকে। দেখি একবারে। কে রে, কি হলো? দেখ না, চিঠি পেয়ে থাপ্পড়ও মারলো না। মনে হচ্ছে তোর কেসটা একটু গন্ডগোলের আছে। চল অফিসে। দেখ না, আমাদের এরিয়াতে এসে আমাদেরই খুশি দেখাচ্ছে। বাবা বাবা, ওঠো না। তুই কে? আরে আমি তোমার ছেলে নান্নু। তুই আমার ছেলে হতেই আরে পারে আমি না। তোমারই ছেলে। তুই 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 আমাকে চিটিং করছিস, আমাকে চিটিং করছিস। বেরো। আরে দেখ না, আমার বাবা আমাকে চিনতেই পারে না। দিন রাত মদ খায় না, এই জন্য। মদ খেলে কি হয়? মাতালরা শুধু মদকেই জানে। তাহলে আমিও মদ খাই। চল আবার চেষ্টা করে দেখ। বাবা বাবা, এই, আবার শোনো না এসে আমার গেল। কথা। তুই বিশ্বাস করো, আমি তোমার ছেলে, আমাকে ধরে দেখো। তুই আচ্ছা, আমাকে আমার কান ধর্মার ধরে জন্য দেখো। বলছিস? কি ধর্মচর বলছিস তুই? এটা আমার নান্নুর কান। আমার বাবা। ছেলে, ছেলে বাবা। বাবা আমি ভালো আছি। নান্নু বাবা। আমার ছেলে। এ আমার বন্ধু পদু। ছেলে তুই? বাবা আমার নাম পদু নয়, পদ্মুত। এরা সবাই পদ্মুত থেকে পদু করে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খুব ভালো কথা। হ্যাঁ। তুই খেয়েছিস? হ্যাঁ, আমি তোকে পয়সা দিচ্ছি, বাবা, তুই ওখানে pocket খাওয়া নেই। দাওয়া কর। আমাকে তুই শেখাবি পয়সা কোথায় রাখতে? আমি জানি না। এটা আমার বাবা, তুমি আমি পয়সা খুঁজতে পকেটে থাকো, আমি আসছি। রেখেছিলাম। এইটা তো পকেট, আমার পয়সা তুই এখানে রেখেছিলাম। কোথায় গেল আমার পয়সাটা? উড়ে গেছে বোধহয়। দেখ না, এত বড় হয়ে গেছি, এখনো কান ধরে বলতে হবে যে আমি তোমার ছেলে। জানি না আগে কি কি ধরাতে হবে। চল, অফিসার টাইম হয়ে গেছে। যাব, আমি এসেছি। তুই এসে গেছিস তো আমি কি করবো? যাব, আমি এসেছি না। খুব ভালো করেছিস। হ্যাঁ, যাবো, আমি আপনার সাথে দেখা করতে এসেছি। হ্যাঁ, দেখো খালি খেতেই থাকবে। এবার আমাকে খা তুই। জামাই বাবু, আমি আপনাকে কেমন করে খাবো? আমি তো মটন খাই না, না নিরামিষ ভোজি। বেকারের মরণ কোথাকার, বেরো দূর হ। জামাই বাবু, তোর কি চাই এখানে? যাবো, আমাকে ওই মেয়েটার সাথে আলাপ করিয়ে দাও না। মেয়েটার সঙ্গে? হাসছে কেন জামাই বাবু? ওই যে মুম্বাই থেকে এসছে না, ঘাগড়া চলি পরে, আর এমন ভাবে কোমর দুলিয়ে দুলিয়ে চলে না, ও যেরকম ভাবে কোমর দুলিয়ে দুলিয়ে চলে না, আর ওর চাহনি ও হো পুরো ঘায়ল করে দেয়। তুই কি করতে চাস? বিয়ে করবো ওর সাথে আমি। বিয়ে? কেন যাব? আমি কি মরদ নই? আর মরদের কি দরদ হয় না? জামাই বাবু, হেসো না কিন্তু। আমার ভালোবাসার মধ্যে হবে জল ঢেলে দিও না প্লিজ। কাজ নাই, কম্ম নেই, চলে যান বিয়ে করতে। জামাই বাবু, আমি চাকরি পেয়ে গেছি। চাকরি? আরে মামা, তুমি চাকরি পেয়ে গেছো? চলো, নুন্নু চলে এসছে। নুনু নয়, নন্নু নন্নু। হ্যাঁ বাবা, নানু নানু নানু। তোর শরীর কেমন আছে বল? বিগড়ে গেছে। আর তুমি বলো, তুমি কি করে চাকরি পেলে? ওটা একটা লম্বা কাহিনী। আমার একটা শেঠজি আছে, যেখানে উনি থাকেন না, তার পাশে একটা গুরুদুয়ারা আছে। ওখানে দুবেলা ফ্রিতে খাবার পেতাম। আবার শেঠজি আমায় বলতো, তুই খাবার খাবি আর আমার জন্য বেঁধে নিয়ে আসবি। ব্যাস এইটাই কাজ। গুরুদুয়ারে সকাল সন্ধ্যে ফোকটে খাবার পাওয়া যায়। হুম, তুমি খাও আর মালিকের জন্য নিয়ে যাও। বাহ, কি ভালো মালিক তোমার। শেঠজি আমায় খুব ভালোবাসে। একদম উল্টোপাল্টা কথা বলবে না আমার শেঠজির নামে। মামা, এটা বলো, যখন ভগবান আক্কেল দিয়েছিল তখন তুমি কোথায় ছিলে? আরে ওখানেই ছিলাম, লাইনে দাঁড়িয়েছিলাম। এত ভিড় ছিল না যে ধাক্কা ধাক্কাতে ওইখানে দম করে পড়ে যায়। তাই অর্ধেকটা ভেতরে ঢোকে, অর্ধেকটা বাইরেই থেকে যায়। তারপর থেকে না আমার সব কিছু উল্টোপাল্টা হয়ে তো গেছে। তুমি কি এই দলে? এই চুপ,
আমি কিন্তু ওই নই, মরদ আমি মরদ। এবার একটা লেবেল লাগিয়ে নাও। হ্যাঁ, সব সময় শুধু আমার পেছনে লাগে। আমি কি বোকা নাকি? হ্যাঁ, আমি তোর সাথে কথাই বলবো না, যা। আরে তোমার তো খুব কষ্ট হচ্ছে। তো তুমি জানলে কি করে? আমি সব জানি রে। আর শোন, আগে থেকে না এত কষ্ট করবি না, বুঝলি? আমার একদম ভালো লাগে না। আর বল, উঠাবি উঠাবি না তো আমার দেবী? বল দিব্যি খা। ফাসলো তো ফাসলো, ওরে আমার ফুলঝুরি। আরে নুনু, তুই চলে এসছিস? আরে নো নো নয়, নন্নু নন্নু। ঠিক আছে ঠিক আছে, চিৎকার করার কি আছে? আসতে বল না। আসতে বলবো কেন? তুমি আমার নাম বদলে দাও। নুনুর মানে তুমি জানো? আচ্ছা ঠিক আছে, আমি জানি না, আমায় ক্ষমা করে দে। হলো? তুমি কি দেখছিলে? আমি তো হাওয়া খাচ্ছিলাম এখানে। আমি জানি তুমি ওখানে ওই বম্বের মেয়েটাকে দেখছিলে না? দেখ না কি সুন্দর না। ও কি চলছে রে ভাই, কি হাঁটছে, কি কোমর দুলাচ্ছে রে বাবা। ও যখন হাঁটে না, 1000টা আসলে আমার বুকের ভিতরে চলতে থাকে, বুঝলি? আর ওর ড্রেসটা দেখ, অনেক দামি হবে বল। হ্যাঁ, যখন গালে তোমার থাপ্পড়টা পড়বে না, তখন এই ড্রেসের দামটা ভালো রকম বুঝতে পেরে যাবে। কেন 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 আমার থোবড়ায় মানবে কেন? হ্যাঁ, তাও তো বটে। আরে তুমিও তো ওদেরই দলে। আমি ওরকম না। তবে তুমি মেয়েদের মতো হাব ভাব কেন করো? আরে তুই বোঝার চেষ্টা কর, তুই অনেক ছোট আছিস, তুই বুঝবি না। হ্যাঁ, আসলে বাড়ি থেকে ওরকম লাগি, বুঝলি, কিন্তু ভেতর থেকে না সব কিছু ফিট আছে। তো এখন বাইরে থেকেও ঠিক করে নাও না। আরে বাবা, তুই বুঝবি না, তুই এখন অনেক ছোট আছিস, তুই বলছিস না তোকে বারবার। আসলে কি জানিস, হাতির না দেখানোর দাঁত আলাদা আর খাওয়ার দাঁত আলাদা হয়। তুই একটা জিনিস জানিস আমি এরকম ভাবে কথাবার্তা কেন কেন? বলি? আমার কথাবার্তা স্টাইল দেখে মেয়েরা ভীষণ খুশি হয়ে যায় আর নিজেদের সমস্ত মনের কথা আমাকে এসে বলে দেয়। আর সে কারণে ওদের সাথে আমার সমস্ত মামলা পুরো বরাবরের সেটিংয়ে হয়। তোমার সেটিং এর জন্য আমাদের সেটিংটা খারাপ হচ্ছে না? তোর কোন সেটিংয়ে গোলমাল হচ্ছে রে? ছাড়, হ্যাঁ? ওই দেখো চলে যাচ্ছে। কি রে, কি হয়েছে? দেখ না আমার মামা, আর কি হয়েছে? আরে এরকম মামা যদি 10টা এসে যায় না, তাহলে আমাদের রাস্তায় ভিক্ষি করতে হবে। আরে কি হয়েছে বলবি তো? চল আমি তোকে বলছি। আরে শোন, কি বল? তোর দাদা না মদ খেয়েছে। কে? আমি নিজে দেখে এলাম। আরে আমার দাদা এত ভালো, ও মদ খেতেই পারে না। তুই নিজে গিয়ে দেখ। আমার এসবের নেশা নেই, আমার এসবের নেশা নেই। আমি ধরেছি প্রথম গেলাস, ধরেছি প্রথম গেলাস, ওই রূপে হয়েছি পাগল। আমার মাথাটা হয়েছে খারাপ, আমার মাথাটা হয়েছে খারাপ। রংটা
রংটা সোনার মতো, মুখটা চাঁদের মতো, তুমি নাগিনার আমি সাপুড়ে। রংটা সোনার মতো, মুখটা চাঁদের মতো, তুমি নাগিনার আমি সাপুড়ে। ভয় পেও না আমায়, ভয় পেও না আমায়, হয়েছি আজ কুপোকাত, আমার মাথাটা হয়েছে খারাপ, মাথাটা হয়েছে খারাপ। চাউনি তোমার ঘায়ল করেছে, মনটা কোথাও হারিয়ে গেছে। ও চাউনি তোমার ঘায়ল করেছে, মনটা কোথাও হারিয়ে গেছে। চোখেতে কি যে জাদু, চোখেতে কি যে জাদু, হারিয়েছে মনটা আমার। হয়েছি আজ কুপোকাত, আমি হয়েছি আজ কুপোকাত। শোনো, আজ আমি তোমায় সব কিছু বলে দিতে চাই। শিলা পুনা থেকে এখানে ডান্স প্রোগ্রাম করতে এসেছিল, আর সেই আমাদের প্রথম দেখা, আর তারপর বিয়ে। শিলার ভালোবাসা পেয়ে আমার জীবন এত আনন্দে ভরে গিয়েছিল যে কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিল যে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যশালী ব্যক্তি। কিন্তু ঈশ্বর বোধহয় এটা মেনে নিতে পারেননি। আমার সমস্ত আনন্দ হারিয়ে গেল। ওই ভয়ানক দুর্ঘটনা আমাকে দিশেহারা করে দিল। আমার জীবনের প্রতি আর কোনো টান ছিল না। আঙ্কেল আমাকে এখানে জোর করে পাঠিয়ে দিয়েছিল, আর আমি এখানে এসে তোমাকে দেখলাম, আর নতুন করে আমার বাঁচার ইচ্ছে জেগে উঠল। তোমার হৃদয়ের শিলার জায়গা তো আমি নিতে পারবো না, তবে এটুকু কথা দিলাম, চিরদিন তোমার পাশে থাকবো। কি হলো? ওখানে কেউ আছে? ওখানে কে হবে? না, কেউ আছে। ওখানে তো কেউ নেই। চলো চলে যাই এখান থেকে, চলো। আর কদিন থেকে যাও না এখানে। লোকে কি বলবে? হ্যাঁ, সে কথাও ঠিক। আচ্ছা, আসি তাহলে। তুমি ভালো থেকো। এই নন্নু, দেখ তো দাদা। কি দাদা, লাইন ফিট হয়েছে না? এই এদিকে আয়। না দাদা, কাজের সময় ফিটিং করতে হবে, পরে দেখা করব। मेरा दिल ही टूट गया, हम जी के क्या करेंगे, हम जी के क्या करेंगे, जब दिल ही टूट गया, जब दिल ही टूट गया, जब दिल ही टूट गया। নমস্কার মামা, আমি পদু। মামা, এটা আমার বন্ধু। अच्छा, नमस्कार। मालूम ना था इतनी मुश्किल है मेरी राह, मुश्किल है मेरी राह। মামা, তুমি এই গানটা মুখ দিয়ে গাইছো? আরে মুখ দিয়ে গাইবো না তো কোথা দিয়ে গাইবো? চল যাই এখান থেকে। আর কোনো জায়গা আছে কি? আর কোনো জায়গা আছে কি? থাকলেও ওখান থেকে এখন পর্যন্ত কেউ গান গাইতে পারেনি। চল যাই এখান থেকে, মাথা কাজ না। না, আমার মনে হলো তুই কি বুঝলি নন্নু? নুনু রে, নন্নু নন্নু। আরে নন্নু হোক কি টুন্নু হোক, মুন্নু চুন্নু, আমি কি করবো? আমার তো বুলবুল চলে গেছে। আচ্ছা, এই জন্যই তুমি মুখ বাঁকিয়ে বসে আছো? তোমার মুখটা তো দেখে মনে হচ্ছে ট্রাকের নিচে তরমুজ ফেটে গেছে। দাঁড়া একবার, তোরা দেখাচ্ছি। আরে বাবা, চল ভাগ। ও ও ও
দেখ দেখ ফাটা তরমুজ থেকে কেমন রস বেরোচ্ছে। আরে এটা তো তরমুজের কামাল। আরে এখন হবে জুতোর কামাল। এখন তোমার চিকনা গাল হবে লাল লাল। আরে বাচ্চা ওরা, ভীষণ দুষ্টু, ওদের কথা কিছু মনে করো না। কেমন আছো তুমি? চল না কোথাও বসে একটু কথা বলি। ये तेरी आंखें झुकी झुकी, ये तेरा चेहरा खिला खिला, बड़ा किस्मत वाला हूँ मैं, प्यार तेरा मुझे मिला। এরকম করলে আমাদের তো কিছু কাজই বাঁচবে না। চল ইউনিয়নের মিটিং রাখি। প্রেম করেছি, বেশ করেছি, 16 বছর আমি পেরিয়ে গেছি। গাইবো আমি, নাচবো আমি, প্রেম করেছি, বেশ করেছি, 16 বছর আমি পেরিয়ে গেছি। গাইবো আমি, নাচবো আমি, হ্যালো। হ্যাঁ বাবা বলো, কেমন হলো তোমার ট্রিপ? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সুনিতা তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। বলছিল তুমি এমন ছেলে যার স্বপ্ন সমস্ত মেয়েরা দেখে। ও খুব ভালো মেয়ে। হ্যাঁ হ্যাঁ, ও তো সব ঠিক আছে, কিন্তু আমার রাজু বাবা কি কম? কোথাও খুঁজে পাবে না। একটা কথা বলবো আঙ্কেল? হ্যাঁ বলো। আমি সুনিতাকে বিয়ে করতে চাই। আরে এ তো খুবই ভালো কথা। আমি শিগগিরই সুমিতার বাবার সঙ্গে কথা বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে তোমার ভালো হোক, এর থেকে বেশি আর আমরা কি চাই? হ্যাঁ দেখো, তুমি একদম চিন্তা করবে না, সমস্ত ব্যবস্থা আমি করে দেবো। ডোন্ট ইউ ওয়ারি, ঠিক আছে? হ্যালো, হ্যালো। বলো তো আমি কে? তুমি তো সেই আমার হৃদয়ের স্পন্দন, যার কথা ভেবে ভেবে আমি অসুখে পড়ে গেলাম। মশাই, আপনার এই অশোকের ওষুধ এসে গেছে। কিভাবে? বাবা রাজি হয়ে গেছে কি আমার থেকে একটা উপহার নিতে। উপহার? কিরকম উপহার? জামাই। তুমি খুব ভালো তুমিও খুব ভালো। সুমি, আমি তোমাকে কাছে পেতে চাই। আমিও তো চাই, কিন্তু আজ না, কাল তুমি আমাকে কাছে পাবে। তাহলে আজকের এই সুন্দর রাতটা কি করে কাটবে? যেমন আমি কাটাবো, স্বপ্ন দেখে। হ্যালো, নমস্কার, আমি শিলা কথা বলছি। আমি আপনার থেকে একটা ঠিকানা চেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন। মিস্টার রাজেশ, নির্মলা ভবন, বান্দ্রা 14 রোড। ওকে, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। এক্সকিউজ মি। কি? বিশ্বাস করো, আমি সত্যি বলছি। হেসো না। কি করব, কথাটাই এরকম হাস্যকর। রাজেশ, আমার কথা শোনো। ওই মেয়েটি টেলিফোনে তোমারই ঠিকানা নিয়েছে, আর এই বিল্ডিংয়ে তুমি ছাড়া রাজেশ তো আর কেউ থাকে না। এর মানে ওই ভদ্রমহিলা শিলার সাথে কথা বলছিল? আমি কোনো ছোট বাচ্চা তো না। হেসো না। রিল্যাক্স তুমি, রিল্যাক্স। শিলা মারা গেছে 1 বছর হয়ে গেল। ওর অন্তিম সংস্কার আমি নিজে হাতে করেছি। আর শুধু আমারই নয়, ওর সমস্ত আত্মীয়রাও ওখানে উপস্থিত ছিল। পুলিশ অফিসার ছিল, ডাক্তার ছিল, প্রত্যেকে এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিল। ভোলা, বলুন সাহেব। দেখো তো কে এসছে। হ্যাঁ দেখছি। এই নিয়ে চিন্তা করো না, তুমি এখানে এসে বসো। এবার তুমিই বলো, যার লাশ পুড়ে ছাই হয়ে গেছে, যে পৃথিবীতে বেঁচেই নেই, সে কি আর ফিরে আসতে পারে? দেখো সুমি, তোমার সঙ্গে আমি আর কি মারছি না। আমার মনে হচ্ছে তুমি কিছু ভুল বুঝেছো। সাহেব, কি হয়েছে? একজন ভদ্রমহিলা আপনার কাছে এসছে। কে ভদ্রমহিলা? শিলা দেবী। কোন শিলা দেবী? উনি বললেন আপনার স্ত্রী। শাট আপ, যাও গিয়ে নিজে কাজ করো। আচ্ছা সাহেব। রাজেশ, আমি এক্ষুনি দেখছি যত সব।
কেমন আছো রাজেশ? আরে এরকম করে কি দেখছো? যেন আমাকে চিনতেই পারছো না। আমি এত তো পাল্টে যাইনি, কিন্তু তুমি আমাকে চিনতেই না পারো। কি করি? আমি জানতামই না তুমি ঘর পাল্টে নিয়েছো। অ্যাক্সিডেন্টের পর জ্ঞান ফিরতেই আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আমি জানতাম না যে তুমি ঘর পাল্টে নিয়েছো। আজই জানতে পারলাম যে তুমি এখানে থাকো, আমাদের নতুন ঘরে। আসতে বলবে না? না আমি আপনাকে জানি না, আপনাকে আগে দেখেছি। প্লিজ আপনি চলে যান এখান থেকে। রাজেশ, আমি শিলা, তোমার স্ত্রী। স্টপ দিস ননসেন্স। সারা দুনিয়া জানে আমার স্ত্রী মারা গেছে, আর আপনি এই ধরনের কথা বলছেন? মারা গেছে? আমি তোমার সামনে সশরীরে দাঁড়িয়ে আছি, আর তুমি বলছো আমি মারা গেছি? দেখুন আমি আপনাকে শেষবার বলছি, রাজেশ এরকম বলে কেন না। বলবো না? আমি এর ফালতু কথা শুনবো? একটু শান্ত হও। কি করে শান্ত হবো? দেখছো না জোর করে গলায় এসে পড়ছে। তোমায় আমার দিব্যি, আমি এক্ষুনি আসছি। হ্যালো, ইন্সপেক্টর বিনোদ স্পিকিং ফ্রম বান্দ্রা পুলিশ স্টেশন। ইন্সপেক্টর সাহেব, আমি রাজেশ বাবুর বাড়ি থেকে বলছি, 14 রোড নির্মলা নিবাস। এখানে একজন ভদ্রমহিলা এসেছেন যে রাজেশ বাবুকে খুব বিরক্ত করছেন। আপনি একটু তাড়াতাড়ি আসুন। ব্যাপারটা কি এখানে? ও বলছে ওর স্ত্রী, কি? দেখুন না, যে মারা গেছে সে কি করে বেঁচে ফিরতে পারে। মিস্টার রাজেশ অনেক রাগারাগি করছে, কোনো অঘটন না ঘটে। আপনি তাড়াতাড়ি আসুন। লোকনাথ, চলো বেরোতে হবে। দেখুন সাজ পোশাক দেখে আপনাকে ভদ্র বলেই মনে হচ্ছে, এই জন্য আপনাকে আমি সম্মান করছি। ভালো হবে যদি আপনি এই নোংরামো বন্ধ করেন, না কি হলে আমি করবে? বেঁচে থাকতে তো আমাকে মেরেই ফেলেছো, এবার কি আমাকে পুড়িয়ে মারবে? রাজেশ, ডুয়েট ডুয়েট। আমি আপনার রাজেশ নই, আমি আপনাকে জানি না। বারবার বলছি, কেন বুঝতে চাইছেন না? কেন জ্বালাতন করছেন আমাকে? কত বদলে গেছো তুমি রাজেশ। যে মানুষটা আমাকে ছেড়ে 1 মিনিটও থাকতে পারতো না, ও আমাকে আর চিনতে পারছে না। যাক, ভুল আমারই হয়েছে। ওই মেয়েটার সাথে তোমাকে দেখে আবার বোঝা উচিত ছিল কি তোমার জীবনে আমার জন্য আর কোনো জায়গা নেই। কিন্তু রাজেশ, তুমি যদি একবার আমাকে বলে দিতে, তো আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যেতাম। অপরের কাছে এরকম ভাবে লজ্জিত তো হতাম না। ঠিক আছে রাজেশ, আমি আসছি। কিন্তু এখন আপনাকে পুলিশ স্টেশনে যেতে হবে। পুলিশ স্টেশন? আগে হ্যাঁ, আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। কেন? আমি কি করেছি? সেটা তো আপনি ওখানে গেলেই বুঝতে পারবেন। চলুন। রাজেশবাবু, খুব ভালো করেছেন আমাদের ফোন করে। এখন আপনি চিন্তা করবেন না, আগে যা কিছু হবে আমরা দেখে নেব। থ্যাংক ইউ স্যার। গুড লাক, সি ইউ। থ্যাংক ইউ। আরে হ্যাঁ মিস্টার রাজেশ, আগে একটু সামলে থাকবেন, আর আগে যদি কখনো গন্ডগোল হয় সঙ্গে সঙ্গে আমাদের ফোন করবেন, ওকে? বিশ্বাস করো সুমি, এই ভদ্রমহিলাকে আগে কখনো দেখিনি আমি। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এসো ভেতরে এসো। জানি না আবার কি বিপদ এলো। হ্যালো আমি বলছি। মা, কোথা থেকে বলছিস? পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন থেকে? হ্যাঁ, কি ব্যাপার? আমি রাজেশের সঙ্গে দেখা করতে ওর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ও আমাকে চিনতে অস্বীকার করেছে। কি? ও বলছে আমি নাকি মারা গেছি। আমাকে মিথ্যেবাদী সাজিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছে। এখন আমি কি করি? ও তো অন্য কাউকে ভালোবাসে। দেখ মা, কাঁদিস না, আমি আসছি ওখানেই অপেক্ষা কর। হ্যাঁ, মাই গড। বাবা, হ্যাঁ আন্টি। রাজেশ বাবুর টেলিফোন নাম্বারটা আমাকে একটু বার করে দে না। হ্যাঁ, আমিও দেখছি আমাদের দেশে কোনো আইন কানুন আছে কি নেই। এরা নিজেদের কি ভাবে কি? কখনো কাউকে ভালো লেগে গেল তো ওকেই নিজের করে নিল, আর প্রয়োজন ফুরিয়ে গেল তাকে কোনো কারণ দেখিয়ে ছুঁড়ে ফেলে দিল, আবার একজনকে বিয়ে করলো। মেয়েরা যেন এদের কাছে একটা
খেলার পুতুল। হ্যালো, আমি রাজবাবু বলছি। শোনো রাজেশ বাবু, তুমি শিলার মতো নিষ্পাপ মেয়েকে ধোকা দিয়েছো। ওর বিশ্বাস তুমি ভেঙেছো। ও কিচ্ছু বলেনি। ওর সামনে তুমি অন্য মেয়েকে ঘরে নিয়ে এলে, তবুও চুপ থেকেছে, কিচ্ছু বলেনি। কিন্তু ওকে পুলিশে ধরিয়ে দিয়ে যে কাজ তুমি করলে, তার ফল তোমাকে পেতে হবে, মনে রেখো। বাবা, হ্যাঁ, তুই কাকিমা। চল আমার সঙ্গে। হ্যাঁ আন্টি। এদিকে শোন, এই ডান্স কি চলছে রে? ডান্সার আসে নাই? ডান্সার আসেনি কেন? পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশ ধরে নিয়ে গেছে, বাট ভাই আপনি বাবুরে জিগান না। ম্যানেজার মানে মালিক তো। আজ্ঞা। তোমার কথা শুনে মনে হচ্ছে ম্যাটারটা খুবই সিরিয়াস। চাল চলন, কথা বলার ধরন, হ্যাঁ, মুখ তো একটু মেলেই। পুরো শরীরের গঠন। ওটাও। তুমি তো শিলার সমস্ত ছবি জ্বালিয়ে দিয়েছিলে। আর কি করতাম, ওর কথা খুব মনে পড়তো। আর জানি না এসব ঘটনা ঘটার পরে সুমিতা আমাকে নিয়ে কি ভাবছে। সুমিতার ব্যাপারে তুমি এসব ভেবো না। আমি ওর হয়ে গ্যারান্টি দিচ্ছি, আমি ওকে খুব ভালোভাবে জানি। ও তোমাকে কখনো ভুল বুঝবে না। শুধু এইটা খোঁজ নিতে হবে কি ওকে অ্যারেস্ট কে করেছে। ইন্সপেক্টর বিনোদ সাক্সেনা। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সব দেখে নেব। এখন কিন্তু তোমার সিকিউরিটির প্রয়োজন আছে। আমার সিকিউরিটি কি জন্য? এখনো পর্যন্ত জানতে পারিনি ব্যাপারটা কি, কিন্তু এইটা পরিষ্কার কি তোমার উপর একটা বিপদ এসেছে। আর যতদিন এই বিপদ থাকবে তোমার সুরক্ষার প্রয়োজন আছে। যা বলছি করো। আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং ইন্সপেক্টর মহেশন পাঠক, শিলা দেবী অ্যাডভোকেট। গুড মর্নিং। আপনি অফিসিয়াল ফর্মালিটিস পুরো করে আপনি নিয়ে যেতে পারেন। বান্দ্রা পুলিশ স্টেশন, ইন্সপেক্টর বিনোদ স্পিকিং। আরে অফিসার সাহেব, আপনার রাজত্বে একজন ভদ্রলোককে হেনস্থা করা হচ্ছে। আরে আপনি অর্ডার তো করুন, কি সেবা চাই আপনার? আরে ভাই, রাজুর বিয়ে ঠিক হয়ে গেছে। দেখুন, এই ব্যাপারটা আপনাকে একটু অপেক্ষা করতে হবে, কারণ কি কেস রেজিস্টার হয়ে গেছে, ম্যাটারটা কোর্টে আছে। আমি তো বলি যতদিন না এর নিষ্পত্তি হয় আপনি একটু চুপ করে বসে থাকুন। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা কি, মেয়েটার বিবৃতি আমি নিয়েছি, আপনি দেখতে পারেন। আপনার কি মনে হয় মেয়েটা সত্যি বলছে? না, এখনই কিছু বলা যাবে না। আপাতত জামিনে ছাড়া পেয়েছে। ঠিক আছে, আমি আসছি। এক্সকিউজ মি, আমি একজন রিপোর্টার, একটু ব্যাপারটা খুলে বলবেন আমায়? এই নিষ্পাপ মেয়েটাকে দেখুন, এ কি মরে গেছে বলে মনে হয়? এ আবার কি কথা? কিন্তু এর স্বামীর কাছে এ মরে গেছে, ও আবার বিয়ে করতে চলেছে, আর পুলিশের কাছে ডেথ সার্টিফিকেটও রয়েছে। দিনের পর দিন এরকম অত্যাচার বেড়েই চলেছে। ম্যাডাম, আপনি কিছু বলুন, আমি ছাপবো এই দেখুন, খবর। আমার কিচ্ছু চাই না, আমার কোনো অধিকার দরকার নেই। আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আমাকে আমার মতো বাঁচতে দিন। ম্যাডাম, আপনি ভয় পাবেন না, আমরা আছি আপনার সঙ্গে। দেখুন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর আমি এটা চাই না যে আপনারা এটাকে পাবলিক ইস্যু বানিয়ে দিন। এটা তোর ব্যক্তিগত ব্যাপার নয়। আজ তোর সঙ্গে হয়েছে, কাল অন্য কারুর সঙ্গে হবে। আর একজন নাগরিকের কর্তব্য হলো এর প্রতিকার করা, অত্যাচার বন্ধ করা। আন্টি, আপনি ওর কথা ছাড়ুন, আমি বলছি কি হয়েছে, চলুন। হ্যালো, হ্যালো, চিনতে পেরেছেন? আপনাকে কি করে ভুলতে পারি? বলুন, কেমন আছেন আমি আপনি? তো একদম ভালোই আছি, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না যে পুলিশ অ্যারেস্ট করলো কেন? ও, তাহলে তো আপনি সবকিছু জেনে গেছেন, তাই না? ও তো একদম ভেঙে পড়েছে, না কিছু খায়, না কারোর সঙ্গে কোনো কথা বলে, সব সময় চুপচাপ বসে থাকে, আমার সঙ্গেও কথা বলে না। কিন্তু রাজেশবাবু এরকম করছেন কেন? ও যে আবার বিয়ে করতে চায়, কিন্তু আমি থাকবো না চুপ করে। পুলিশে মামলা রেজিস্টার হয়েছে, কিন্তু আমি এই ম্যাটার সংবাদপত্রের মাধ্যমে জনতার আদালতে নিয়ে যাব। আমিও দেখছি কি করে আবার বিয়ে করতে পারে ও। রাজেশবাবু একজন ভদ্রলোক, সম্মানী হলো। তাছাড়া আপনার চারিদিকে অনেক উকিলও রয়েছে ভালো ভালো। কিন্তু শিলা যখন এখনো বেঁচে আছে, তখন ভালো উকিল কি করবে? আগে শিলাকে মারবে, তারপরে কেস লড়বে? না দাদা, না, সত্যির আগে মিথ্যা কখনো চলে না। এই মামলা কোর্টে আসতে দিন, তারপর দেখুন।
দুধ থেকে জল আলাদা কি করে হয়? দেখুন, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। যদি কোনোদিন কোনো সমস্যা হয় আমাকে বলতে গিয়ে সংকোচ করবেন না। হ্যাঁ দাদা, নিশ্চয় নিশ্চয়। হ্যালো, নমস্কার। দাদা তোকে সাহায্য করার কথা বলছিল। থাক না মা, আমি তো সব কিছু ভুলে গেছি। ফালতু কথা বাড়িয়ে লাভ কি? তুই চুপ কর। মেয়েরা সহ্য করে যায় আর ছেলেদের অত্যাচার করবার ক্ষমতা বাড়তেই থাকে। বোঝাও একে। আন্টি যেটা বলছে ঠিক বলছে, তুই চুপ থাকিস না। কিছু মনে না করলে একটা কথা বলবো। বলুন। ওই ডেড বডিকে চিনতে আপনি কোনো ভুল করেননি তো? কি বলছেন আপনি? আমি আমার বউয়ের লাশ চিনতে পারবো না? আরে, এতে রেগে যাবার মতন কোনো ব্যাপার নেই। আমি একটা পসিবিলিটির কথা বলছি। কারণ কি, ওই ডেড বডি ওই সময় এমন রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছিল যাতে ওকে ঠিকমতো চিনতে পারা মুশকিল ছিল। আমার ভুল হতে পারে, কিন্তু ওর ভাই, ওর আত্মীয় স্বজন, তাদের তো ভুল হবে না? আমি জানি সে কথা, আমি শুধু সম্ভাবনার কথা বলছি। আর তাছাড়াও তার লাল কাপড়, হাতের বালা, পায়ের নুপুর, এই সব একই কথা প্রমাণ করে না, যে করে না, সেটাই তো আমি বোঝাতে চাইছি আপনাকে। ওই ওই ছেলেটাকে দেখুন, ছেলেটা কিন্তু আপনার মতো এই শার্ট আর জিন পরে আছে। আপনি কি ওই? না না, আমি আপনাকে আঘাত করতে চাই না, কিন্তু এই সময় আপনি একটু বিপদের মধ্যে রয়েছে। সেজন্য ভাবাবেগ নয়, সম্ভাবনার কথা ভাবুন। দেখুন, এটা আমার পরামর্শ। ওই মেয়েটির সম্বন্ধে সমস্ত খোঁজ আপনি নিন, যা পুলিশ করতে পারে। হ্যালো, আমি বান্দ্রা পুলিশ স্টেশন থেকে ইন্সপেক্টর বিনোদ বলছি। বলুন ইন্সপেক্টর সাহেব। গুলাম হাজির। আপনাদের ওই হোটেলে গ্রাহকের কাছে এত পয়সা থাকে যে 2-4 লাখ টাকা এমনি উড়িয়ে দেয়। আপনার ইশারা বুঝে গেছি। আগে বলুন, লোকটা কে ছিল? কাস্টমারের নাম অ্যাড্রেস আমরা জিজ্ঞেস করি না। পয়সাওয়ালার বাচ্চা, মুডে ছিল, উড়িয়েছে। রোজ আসে, সেদিনের পরে আর দেখিনি। এরপরে যদি দেখা পান তাহলে ওই মহাত্মার দর্শন আমাকেও করাবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এ তো আমার সৌভাগ্য যে আমাকে কাজ করার সুযোগ দিচ্ছেন। শুনুন, মনে থাকে যেন। নমস্কার স্যার, বাই। এসব করে কোনো লাভ হবে না স্যার, কেননা এর কোনো পুলিশ রেকর্ড নেই। নাচ গানের শখ আছে, তাই টাইম পাস করতে হোটেলে আসে। করে কি এ লোকটা? সোনা চাঁদির বিজনেস। ও, মেটার ফাইল তৈরি আছে? Yes, sir. ওকে, উকিলবাবু আসলে তো এই ম্যাটারটা ওনাকে বুঝিয়ে দিও। Yes, sir. হোটেলের ঠিকানাটাও দিয়ে দিও, যাতে ওখানে গিয়ে একবার মেয়েটার সঙ্গে দেখা করে। Yes, sir. আর একটা কথা, কাল সকাল 11টার মধ্যেই যেন মেয়েটার সমস্ত বৃত্তান্ত আমার কাছে আসে। Yes, sir. বুঝতে পেরেছো? তুমি করো না। Okay. ভাবিনি মনের এই ঘোর নেশা, হোশ গেলেও তা যায় কোথায়? বাজবে আবার কাল এই ঘড়িতে, আসবো তোমারই মন ভোলাতে। ও, ভাবিনি মনের এই ঘোর নেশা, হোশ গেলেও তা যায় কোথায়? বাজবে আবার কালে ঘড়িতে, আসবো তোমারই মন ভোলাতে। এসো না, এসো না।
ম্যাম দেখুন না, ও আমার আঙ্কেল। উনি আমার বিয়ে দিয়েছিলেন, কিন্তু আজ আজ আমাকে দেখে চিনতেও পারছেন না। বিয়ের পরে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওতে যে খরচা হয়েছিল সেই দেনা আমি এখানে আজ নাচ গান করে শোধ করছি। প্লিজ আমায় বিশ্বাস করুন, আমি কোনো নোংরা কাজ করছি না, আমি কোনো নোংরা কাজ করছি না। তাও দেখুন, আমার তোমার উপর বিশ্বাস আছে। আমি পুরো চেষ্টা করব কি তুমি তোমার অধিকার ফিরে পাও। লেট আস সি। হ্যাঁ হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, 14 আগস্টের ঘাট অ্যাক্সিডেন্টের কেসটা আমি দেখেছিলাম। আর এখানে আসার আগেই পেশেন্ট মারা যায়, যাকে বলে ব্রেন ফ্র্যাকচার। ইন্সপেক্টর সাহেব, লাশটাকে ওনার স্বামী শনাক্ত করেছিলেন, আর নাম বলেছিল শিলা রাজেশ। হ্যাঁ হ্যাঁ, আর আমিও ওই নামেই ডেথ সার্টিফিকেট ইস্যু করেছিলাম। ইন্সপেক্টর সাহেব, যদি আপনার সাক্ষীর দরকার হয় তাহলে আপনি তার স্বামী, অন্যান্য আত্মীয়দের স্বজনদের জেরা করুন। কারণ কি, তাদের কথা অনুযায়ী আমি সার্টিফিকেটে নাম লিখেছিলাম। এই, 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 কাজকর্মের নাম নেই, শুধু ভিক্ষা চাই। ভাগেন, এই, আরে আবার 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 তুই এসেছিস এখানে? বেরো 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 বেরো, ওঠ 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 বেরো। যা ভাগ यहाँ से, যা এখান থেকে। যা ভাগ, বেরো এখান থেকে। একেবারে নোংরার ভদ্র। তাহলে তো ওই একটাই সম্ভাবনা দেখা যাচ্ছে, আপনার ওয়াইফের অতৃপ্ত আত্মা ওই মহিলার শরীরে প্রবেশ করেছে, আর ওই মহিলা আপনার সঙ্গে ওই রকম ব্যবহার করছে যেটা আপনার ওয়াইফ করত। আমি জানি আপনাদের মতন শিক্ষিত মানুষেরা এইসব বিশ্বাস করবে না। এই সময় আপনি ওই মহিলার চালচলনের উপর নজর রাখুন, আমিও দেখছি। আর আমার থেকে যে সাহায্য চান আমি করব। ভয় পাবেন না, কিচ্ছু হবে না, আমি আছি তো, ঠিক আছে? তুই আবার এসছিস? ওঠ, চল চল বাড়ি যা। আর নোংরা একটা লোক সারা। আজকের খবর, তাজা খবর, দেখুন দেখুন দেখুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আজকের কাগজ দেখেছেন স্যার? এই রিপোর্টার লোক আমাদের কিভাবে বদনাম করে, যা তা লিখছে। আমাদের কিছু করা দরকার। ওফো, আমরা কি করতে পারি? আমাদের কি করণীয়? রিপোর্ট বলছে মেয়েটি মারা গেছে, আর মেয়েটি বলছে আমি বেঁচে আছি। আরে এই অবস্থা আমরা কি করতে পারি? রিপোর্ট মিথ্যেও তো হতে পারে। না না, পুলিশের রিপোর্ট মিথ্যে প্রমাণ করা এত সোজা নয়। বলে দিলাম, হয়ে গেল। হতে পারে মেয়েটি সত্যি কথা বলছে, আর আমিও আইনের হাতে বাঁধা। হ্যালো, হ্যাঁ পুলিশ স্টেশন। হ্যাঁ আরে এখানে রাজেশ বাবু Yes. বাড়ির সামনে খুব গন্ডগোল করছে লোকেরা। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছি, এসে- বুঝতে পেরেছি। আরে আমরা ওনাকে- হ্যাঁ আমরা ওনাকে- পাঠে আরে হ্যাঁ করছি। আপনারা আর কিছু করছেন না? ওফো, এই নারী কল্যাণ সমিতিরা যে শোভাযাত্রা বের করেছে তাতে রাজেশবাবুকে খুব বিরক্ত করছে। আপনি দেখুন কি করতে পারেন। ইয়েস স্যার। কত্থক করবে তুমি, ভাঙড়া করবে তুমি, ডিস্কোতে ডান্স করবে তুমি। হ্যাঁ, কত্থক করবে তুমি, ভাঙড়া করবে তুমি, ডিস্কোতে ডান্স করবে তুমি। দিন তক দিন তাক তবলা যে বাজবে, দিন তক দিন তাক তবলা যে বাজবে, ঘুমটা পরে নাচবে তুমি। কত্থক
না বাবা না, একদম না, তুমি কিচ্ছু করবে না। দেখো, মাথা গরম করবে না। এদের সঙ্গে কথা বলতে গিয়ে তুমি নিজের সম্মান নষ্ট করবে। আরে এরা এসব করে কি করবে? তোমার বিয়েটা আটকে দেবে, এই না? আরে করতে দাও ওদের। আরে তোমাকে সুমিতার থেকে আলাদা কেউ করতে পারবে না, আমি দেখছি। তুমি বসো এখানে। চলে এসো। পুরো আছে? হ্যাঁ স্যার, দেখে দিন। যাও। রাকেটা মল্লিক বাবু, আমি জানি আপনি ওই মেয়েটাকে মারার জন্য টাকা নিয়েছেন। কাজের কথা বল। আপনি একজন ভদ্রলোক আর আমি একজন পেশাদার। ভাববেন এটা নিয়ে। কথা সোজাসুজি বল। এই কাজটা আমায় দিয়ে দিন, আপনার অনেক ভালো হবে। কিন্তু আমার একটা শর্ত আছে। বলুন। মেয়েটার লাশ যেন খুঁজে না পাওয়া যায়। পাওয়া যাবে না। আর এই কাজ 1 সপ্তাহের মধ্যে যেন হয়ে যায়। হয়ে যাবে। এসো। রিপোর্ট আপনার টেবিলে আমি রেখেছি স্যার। নতুন কিছু? না স্যার, কিন্তু ওর কথা সব সত্যি। যদি এটা সত্যি হয় তাহলে সে কে ছিল যে কার অ্যাক্সিডেন্টে মারা যায়? কিছু গন্ডগোল তো নিশ্চয়ই আছে স্যার। এই গন্ডগোলটাই তো মাথা স্যার, এক খারাপ মিনিট। করছে। স্যার এক্ষুনি ফোন এসছে, ওই মেয়েটা বিষ খেয়ে নিয়েছে। হোয়াট? হসপিটালে ওর অবস্থা এখন খুব খারাপ। ও হারি আপ স্যার। এটা তুমি কি করেছো? বিষ খেয়ে নিজের প্রাণ দেওয়ার চেষ্টা করেছো? আমার যদি একবার আমি বুঝতে পারতাম তুমি এরকম ধরনের কাজ করতে যাচ্ছ। ওদের সাধারণ কথার জন্য তোমার কথা একটা লোক মানেনি, তার জন্য তুমি প্রাণ দেওয়ার চেষ্টা করবে? তুমি হয়তো এটা ভাবছো কালকে যে লোকটা তোমাকে বেচতে চাইছিল সে আজকে তোমাকে সহানুভূতি দেখাচ্ছে। এই কথা তুমি কোনদিন বুঝতে পারবে না। বাদ দাও, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি। কিন্তু মনে রেখো, কিন্তু ফার্দার এই ধরনের কোনো স্টেপ তুমি নেবে না। কি খবর? চিন্তার কোনো কারণ নেই স্যার, বিপদ কেটে গেছে। কিন্তু ও এরকম করলো কেন? এটা আমি জিজ্ঞাসা করিনি, কিন্তু বুঝতে পারি কোনো স্ত্রী তার স্বামীর থেকে এমন অপমান সহ্য করতে পারে না। চলো, অল দ্য বেস্ট। নেই তো আমি তো কারুকে মুখ দেখাতে পারতাম না। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না স্যার, মল্লিক বাবু ওকে বাঁচানোর জন্য এত চেষ্টা কেন করছে? বড় বড় ডাক্তার, এমার্জেন্সি অপারেশন। আরে বাবা, মল্লিক সাহেব বড় লোক, অনেক বড় বড় কারবার, তাতে আমাদের কি যায় আসে? এই দেখুন, এটা হচ্ছে শিলার ডেথ সার্টিফিকেট। আমি সব জানি, এটা রেখে দিন। আপনি আমায় একটা কথা বলুন রাজেশবাবু। বলুন। আপনি শিলা দেবীকে 13ই আগস্ট কোনো টেলিগ্রাম পাঠিয়েছিলেন? হ্যাঁ, পাঠিয়েছিলাম। আর আপনি টেলিফোনে কথাও বলেছিলেন? হ্যাঁ, বলেছি। আর আপনি ওকে ফার্ম হাউসে আসতে বাধ্য করেছিলেন? হ্যাঁ, কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? কারণ এই সমস্ত কথা আমাকে ওই মেয়েটি বলেছে। আপনার দেওয়া সমস্ত উপহার, ওই সব চিঠিপত্র সব ওর কাছে আছে। উনি তো আমাকে এমন কথাও বলেছেন যেসব কথা শুধু স্বামী স্ত্রীর মধ্যেই থাকে। আরে হ্যাঁ, আমি তো আপনাকে বলতেই ভুলে গেছি। আরে আপনি যে ওকে চিনতে অস্বীকার করেছিলেন না, সে আঘাতও সহ্য করতে পারেনি, খুব শক পেয়েছে আর বিষ খেয়ে আত্মহত্যা করবার চেষ্টা করেছে। আর এই সময় ও বোম্বে হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তাহলে আপনি কি ভাবছেন ও আমার স্ত্রী? তাহলে যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সে কে এই ছিল? প্রশ্নটাই তো আমার রাত্রিরের ঘুম কেড়ে নিয়েছে। রাজেশ বাবু, এই প্রশ্নের উত্তর তো আমি আপনাকে আজ নয়তো কাল দেব, কিন্তু আজকের দিনে আমাদের এই কেস একটু দুর্বল হয়ে গেছে। লোকের সহানুভূতি ওর সঙ্গে, সমস্ত তথ্য প্রমাণ ওর সঙ্গে। আমার মনে হয় মেয়েটি মারা যাবার আগে আপনি একবার ওর সঙ্গে কি দেখা বলছেন করুন। আপনি? এটা কিছুতেই সম্ভব নয়, সেটা আপনিও জানেন। ঠিক আছে, যা আপনি ভালো বোঝেন। এটা তো আমার একটা সাজেশন। বাই বাই। তুমি কেমন আছো? তুমি, এরা তোমাকে মরতেও দেয় না।
এরকম কথা বলে না। তুমি সুস্থ হয়ে যাবে। হুম, তুমি বলো কি বলি? ভালো আছি, মিথ্যে বলো না। আমি তোমার দুশ্চিন্তা জানি, বিশ্বাস করো। আমি এসব জেনে শুনে করিনি। আমি তো রাজেশের সঙ্গে দেখা করতে এসেছিলাম, কাউকে বিরক্ত করতে নয়। বিশ্বাস করো, আমি তোমার বিষয়ে যখন জানতে পারলে তো আত্মহত্যা করতে চলে এলে। রাজেশ আমার সঙ্গে এরকম ব্যবহার করবে আমি তো ভাবতেও পারিনি। একটা সত্যি কথা বলবে? বলো, তুমি কি সত্যি শিলা? এই প্রশ্ন করে আমাকে আর লজ্জিত করো না। পুরনো কথা আমি ভুলে গেছি, কিন্তু রাজেশ শুধু আমাকেই নয়, আমার যে পাতানো কাকিমা, যে অ্যাক্সিডেন্টের পরে আমার জীবন বাঁচিয়েছিল, ওনারও অপমান করেছে। ওই জন্যই তাই কাকিমা রেগে গিয়ে এসব করেছে। এখন তো মামলা কোর্টে পৌঁছে গেছে। জানি আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কেউ আমার কথা শুনল না। কোর্টের শাস্তি আমি মাথা পেতে নেব, কিন্তু তোমার ওপরে কোনো বিপদ আসতে দেব না। রাজেশ শুধু তোমার, আর তোমারই থাকবে। যদি এমন হতো, এমনই হবে। তুমি চিন্তা করো না। না থাকবে বাঁশ, আর না বাজবে বাঁশি। তোমাদের মাঝখানে আমি কখনো আসবো না, আমি কথা দিচ্ছি। এক্সকিউজ মি ম্যাডাম, এখানে কথা বলবেন না। আই এম সরি। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। মিলর্ড, গত বছর 14 আগস্ট দুপুর 3:30 আশেপাশে একটা দুর্ভাগ্যজনক কার অ্যাক্সিডেন্টে খান্ডালার পাশে মিসেস শিলা ভাটিয়ার অ্যাক্সিডেন্ট হয় আর ও মারা যায়। ডেড বডির শনাক্তকরণ ওনার স্বামী মিস্টার রাজেশ নিজে করেন। ওনাদের সমস্ত আত্মীয় স্বজন ওখানে ছিলেন। পঞ্চনামা রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট আর ডেথ সার্টিফিকেট সব থেকে এই প্রমাণিত হয় যে শিলা ভাটিয়া মারা গেছেন। এখন মিলর্ড, এই যে ভদ্রমহিলা উইটনেস বক্সে দাঁড়িয়ে রয়েছেন, রাজেশবাবুর জীবনে আসেন আর নিজেকে তার স্ত্রী বলে পরিচয় দেন। ভেরি ফানি মিলর্ড, যেখানে শিলাদেবীর মৃত্যু হয়ে গেছে সেখানে ইনি ক্লেম করছেন ইনিই নাকি শিলাদেবী। মিলর্ড, এটা একটা চিটিং এবং ধোঁকাবাজি ম্যাটার। বর্তমানে এই মহিলা রাজেশবাবুর জীবনকে উদ্ধ্বস্ত করে ছেড়েছেন, মানসিক অবস্থা খারাপ করে দিয়েছেন। আমি আজকে আদালতকে অনুরোধ করছি যে এই চিটিং মামলা যত তাড়াতাড়ি সম্ভব নিষ্পত্তি হোক। দ্যাটস অল মিলর্ড। মিলর্ড, আজ আমার প্রিয় বন্ধু মৃত প্রমাণের ভিত্তিতে একজন জীবন্ত মহিলাকে মৃত ঘোষণা করতে চান। এ সমস্ত প্রমাণ কেউ মারা যাবার পরে ধরা যেতে পারে। যখন আমার ক্লায়েন্ট শিলা দেবী আপনার সামনে জীবন্ত দাঁড়িয়ে, তখন এই সমস্ত প্রমাণের কোনো মানে হয় না। আমি এই ডেথ সার্টিফিকেট এবং পোস্টমর্টেম রিপোর্টকে ভিত্তিহীন এবং মিথ্যে বলে আখ্যা দিচ্ছি। দ্যাটস অল মিলর্ড। মিলর্ড, যদি এই সমস্ত প্রমাণ মিথ্যে হয় তাহলে ও কে ছিল যে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে এটা খুঁজে দেখা পুলিশের কাজ। মিলর্ড, পুলিশের ব্যর্থতার শাস্তি এই নিরপরাধ স্ত্রী কেন ভোগ করবেন? আমি কোর্টকে অনুরোধ করছি পুলিশের মিথ্যে অভিযোগ থেকে আমার ক্লায়েন্ট শিলা দেবীকে এখনই শ্মশান মানে মুক্ত করা হোক। দ্যাটস অল মিলর্ড। আপনি আপনার সমর্থনে কিছু বলতে চান? জজ সাহেব, গত বছর 13 আগস্ট আমার স্বামী রাজেশ আমাকে ফার্ম হাউস থেকে ফোন করেছিল। 14 আগস্ট আমি টেলিগ্রামও পেয়েছিলাম। টেলিগ্রাম পেতেই আমি বেরিয়ে পড়ি। আমি গাড়ি খুব ভালো চালাই। ওই দিন জানি না আমার কি হয়েছিল। কিছুক্ষণের জন্য আমি স্টিয়ারিং থেকে কন্ট্রোলই হারিয়ে ফেলেছিলাম। আর তারপর আমার খুব বড় অ্যাক্সিডেন্ট হয়। তারপর কি হয়েছে আমি কিচ্ছু জানি না। যখন জ্ঞান ফিরল দেখলাম আন্টির ঘরে ছিলাম। উনি আমার অনেক সেবা করেছেন। ওনার জন্যই আজ আমার এই নতুন জীবন। জ্ঞান ফেরার পর যখন আমি একটু ঠিক হলাম
পুলিশের সাহায্যে রাজেশের ঘরের ঠিকানা জোগাড় করি, কারণ যেখানে রাজেশ থাকতো সে ঘরও বদলে নিয়েছিল। যখন আমি দেখা করি আমার মনে হয়েছিল ও আমাকে দেখে অনেক খুশি হবে, কিন্তু না, ও তো আমাকে মিথ্যেভাবে ভেবে পুলিশের হাতে ধরিয়ে দিল। জজ সাহেব, আমার স্বামীর থেকে কিচ্ছু চাই না, ও যদি অন্য কারোর সাথে সুখে থাকে আমি তাতেও খুশি। কিন্তু জজ সাহেব, আমি প্রতারক বা চোর নই, আমি প্রতারক অথবা চোর নই। পুলিশ এই মামলার সঠিক তদন্ত করুক এবং চার্জশিট অনুযায়ী রিপোর্ট পেশ করুক। এই মামলা 15 দিনের জন্য মুলতবি রাখা হলো। আমার স্ত্রী শিলাকে তো আপনি ভালো করেই চিনতেন, আপনার বান্ধবী ছিল। হ্যাঁ ও কিভাবে মারা গেছিল সেটাও আপনি জানেন। হ্যাঁ, কিন্তু কি হয়েছে? আসলে ব্যাপারটা হলো, চিন্তা করবেন না দাদা, আমি ওই ধোঁকেবাজ মেয়েটার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেব, ওর চিটিংবাজি বার করে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউর কোনো ব্যাপারই না। তাহলে এখন আসি। হ্যালো সুমি, হ্যালো সুমি, আমার কথা শোনো সুমি, ফোন রাখবে না, কথা বলো আমার সাথে, আমার কথা শোনো। আরে কি হলো, কথা বলো আমার সাথে প্লিজ। সুমি কথা বলো, ফোন রাখবে না। ওই কি দরকার তোর এখানে? কি চাই? চল ভাগ, চল। পাগল কোথাকার একটা, কোথা না কোথা থেকে চলে আসে বেকার গুলো। আপনারা আমাকে কেন ধরেছেন? আমি আপনাদের কি ক্ষতি করেছি? এই তুই কে? আমি বান্ধবী, তাই আমি ওর সাথে দেখা করতে এসেছি। গাড়ি দাঁড় করা। ফেলে দে এখানে, হেল। ভাই, কাজ হয়নি। আমার ছেলেরা যে মেয়েটাকে ধরেছিল ওটা অন্য মেয়ে ছিল। মেয়েটা আমাদের ধোকা দিয়ে দিয়েছে। না, মেয়েটা আমাদের ধোকা দেয়নি। এই ধোকাটা আমাদেরকে মল্লিক দিয়েছে, আর মল্লিকের জন্য এই ধোকাটা অনেক খারাপ হবে, অনেক খারাপ। মল্লিক বাবু, কুকুরটা ঘেউ ঘেউ করছে, যা দেখ। মল্লিক বাইরে আয়, আমি জানি তুই ভেতরে আছিস। মল্লিক, তোর মুখোশ খুলে গেছে মল্লিক। আমি আবার হিসাব নিকেশ না করা পর্যন্ত যাবো না। তুই শুনতে পাচ্ছিস তো মল্লিক? ভালো ভালো তুই বাইরে চলে আয়, নাহলে কিন্তু আমাকে দরজা ভেঙে ভেতরে ঢুকতে হবে। আবে এই কুত্তা, মল্লিক বাবু ভেতরে নেই, চল। এই, আমি মল্লিক বাবুর সাথে দেখা না করে যাবো না। এই চল না, চল, অনেক নাটক করেছিস, চল। এই তুই আমার গায়ে হাত দিলি? হ্যাঁ দিয়া তো। তুই আমার গায়ে হাত দিলি? দিলাম তো। তোর কিন্তু বহুত খারাপ হবে। আমি যাচ্ছি। চল কুত্তা, কিন্তু মনে রাখিস আগে থেকে। মলিকের বাচ্চা, মলিককে তুই কথাটা বলে দিস। আমার কথা একটাই, কালকে সকালের ভিতরে
ওকে ওই লাশ আমি পৌঁছে দেবো না। আসুন রাজেশবাবু, বসতে আজ্ঞা হোক। মাফ করবেন, আমি আপনাকে এই জন্যে বিরক্ত করছি কারণ কাল ওই মেয়েটির ওপর প্রাণঘাতক হল্লা হয়েছে। ও তো ভাগ্য ভালো বেঁচে গেছে, না হলে বাঁচবার কোনো কারা ছিল ওরা? আপনি তো নন। আপনি আমার উপর সন্দেহ করছেন? কেন না? কেন আপনার উপর সন্দেহ করবো না বলুন তো? কারণ ওই মেয়েটার জন্য আপনার জীবনে বাধা আসেনি। বলুন, ওই মেয়েটা আপনার বিয়েতে বিঘ্ন ঘটায়নি? ওই মেয়েটার জন্য আপনার প্রেমিকা আপনার থেকে দূরে চলে যায়নি? হ্যাঁ, ভালো করে শুনে নেন। আমি আপনাকে পরিষ্কার বলে দিতে চাই কি আপনি আগুন নিয়ে খেলা করবেন না, না হলে এর পরিণাম খুব খারাপ হবে। দ্যাটস অল। আপনি আসতে পারেন। কি ব্যাপার? স্যার, রাজবাবু অনেক ভদ্রলোক, এই ধরনের কাজ উনি করতে পারেন না। আরে আমি জানি, এসব জানি আমি জানি রাজেশবাবু একটা পিঁপড়েও মারতে পারবে না। আমার সন্দেহ রাজেশের ওপর নয়, আমার সন্দেহ তো ওদের ওপর যারা ওর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। দেখো, তুমি একটা কাজ করো, তুমি রাজেশের প্রেমিকা সুমিতার ওপর নজর রাখো। যাও। রাইট স্যার। কে কে ওখানে? কে ওখানে? এক্স্যাক্টলি এরকমই তো হয়। যতক্ষণ আপনার মিসেসের আত্মা ওর শরীরে থাকবে ততক্ষণ ও আপনার মিসেস হয়ে থাকবে, এরপরে সব কিছু ভুলে যাবে। এক্স্যাক্টলি যে সম্ভাবনার কথা আমি ভেবেছিলাম সেটাই সত্যি। ভেবে দেখুন, আপনার কখনো ফিল হয়নি? হয়েছে। আর বেশ কিছুদিন ধরে আমার এটা মনে হচ্ছে যে কেউ যেন আমার কথা শুনছে। আমার মনে হয় কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে। কখনো কান্নার শব্দ, কখনো নূপুরের শব্দ, কিন্তু কখনো আমি এসব নিয়ে মাথা ঘামাইনি। আর এখন এসব আপনাকে বলতে কোনো বাধা নেই, আর এগুলো দিনে দিনে বেড়েই চলেছে। কি ওর মনের মধ্যে আপনার উপর বদলা নেবার ইচ্ছে বেড়ে চলেছে? রাজেশ বাবু, ও আপনার বিবাহিত স্ত্রী, আপনাকে ভালোবাসে, আপনার কাছে আসতে চায়। যত আপনি ওকে দূরে রাখবেন ও তত আপনার কাছে আসতে চাইবে, আর আপনি বিব্রত হবেন। মিলর্ড, আমার প্রথম সাক্ষী মৃত শিলা দেবীর হাজব্যান্ড রাজেশ বাবু। নমস্কার। রাজেশ বাবু, আপনার থেকে এই আদালত কিছু জানতে চায়। আপনি আপনার মিসেসকে শেষবার কখন দেখেন? হাসপাতালে
সন্ধেবেলা অপারেশন থিয়েটারের বাইরে যখন ও মারা গিয়েছিল। মিলর্ড, আমার মনে হয় এর আগে কিছু জিজ্ঞেস করবার প্রয়োজন নেই। ইয়োর উইটনেস মিস্টার রাজেশ, আপনি আপনার স্ত্রীর ডেড বডি দেখেছিলেন? না, আমি দেখিনি। তার মানে আপনি চেহারা দেখেই বুঝে গেছিলেন। হ্যাঁ, মিলর্ড, রিপোর্টে আছে মৃত্যুর কারণ ব্রেন হ্যামারেজ ছিল, আর তার চেহারায় 22 স্টিচিং হয়েছিল। অ্যাক্সিডেন্টের পরে ওনার চেহারাটা ঝুলসে যায়। আপনি একটু ভেবে দেখুন, যার বডি আপনি দেখেছিলেন উনি আপনার স্ত্রী ছিলেন। কিরকম কথা বলছেন উকিলবাবু? ও আমার স্ত্রী ছিল, আমি ওকে ভালোবাসতাম, আমি কি ওকে চিনতে পারবো না? আপনি ইমোশনাল হয়ে যাচ্ছেন। আমি আপনার থেকে সত্যি বাস্তবটা জানতে চাই। মিলর্ড, এই পয়েন্ট নোট করা হোক, এত বড় একটা দুর্ঘটনা, হাইওয়ের ওপর বডি একদম ঝলসে গিয়েছিল, যাতে তাকে শনাক্ত করা সম্ভব ছিল না। সেই জন্য ডেথ সার্টিফিকেট ইস্যু করা ডাক্তারও এই আদালতে এসে সাক্ষী দিতে না বলেছিলেন। উনি ডেথ সার্টিফিকেটের নাম শুধু রাজেশবাবুর কথাই লিখেছিলেন, আর রাজেশবাবুর স্টেটমেন্ট আপনার সামনে। এখানেই শেষ নয় উকিলবাবু, ওর গলায় পরা মঙ্গলসূত্র, ওর কানের দুল, এসব কিছুর প্রমাণ, এমনকি পুলিশের এনকোয়ারিতে সব কথা রেকর্ড করা হয়েছে। মিলর্ড, পুলিশ এনকোয়ারি রিপোর্টে রেকর্ড করা মঙ্গলসূত্র এবং কানের দুল পরীক্ষা করবার অনুমতি চাইছে। পারমিশন গ্রান্টেড। দেখুন, এইটাই সেই মঙ্গলসূত্র, হ্যাঁ এটাই সেই কানের দুল। হ্যাঁ ঠিক, ভালো করে দেখুন। হ্যাঁ আমি ওকে দিয়েছিলাম এটা। দেখুন, এটাকে আপনি হাতে নিয়ে দেখুন, এটা সেই কানের দুল। হ্যাঁ হ্যাঁ, আর দেখুন সামনে ওই ভদ্রমহিলার কানে আর গলায় ওই মঙ্গলসূত্র। আমি আপনাকে এখানে দেখাচ্ছি। দেখুন রাজেশবাবু, এটা ওই মঙ্গলসূত্র যেটা আপনি আপনার স্ত্রীকে দিয়েছিলেন। এটাই কি সেই কানের দুল যেটা আপনি নিজের হাতে ওনার কানে পরিয়েছিলেন? এটাই না? হ্যাঁ। তাহলে মিলর্ড, ইনি কেমন করে বলেন এনার স্ত্রী মারা গেছেন? সেকেন্ড উইটনেস প্লিজ। মিলর্ড, এখন আমি সন্তোষপুর পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেক্টর মিস্টার কুবলকে এখানে ডাকবার অনুমতি চাইছি। প্রসিড। মিস্টার কুবল, আপনি শিলা দেবীকে কি অবস্থায় দেখতে আমি পান? ওকে মৃত অবস্থায় দেখি, তখন ও রক্তাক্ত অবস্থায় ছিল। আপনি কি করে বুঝলেন উনি শিলা দেবী? আমাকে মিস্টার রাজেশ বলেছিল। দ্যাটস অল ইওর অনার। আপনি কি করে বুঝতে পারলেন ওই লাশ শিলা দেবীরই ছিল? আমাকে রাজেশ বাবু বলেছিল এই কথা। বাস মিলর্ড, আমার মনে হয় জিজ্ঞাসাবাদের আর কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ। মিলর্ড, আমার পরের সাক্ষী হলো মিসেস শিলা দেবীর বিশেষ বান্ধবী, যে তার ছোটবেলার সাথী ছিল। ম্যাডাম, আপনার বান্ধবী শিলা দেবী এখনো বেঁচে আছেন? না। আপনি কি তার শেষ দর্শন করেছিলেন? আগে হ্যাঁ। তুইও আমাকে মেরে ফেললি। জজ সাহেব, আমি স্বীকার করছি কি ও আমার ছোটবেলার খুব আদরের ঘনিষ্ঠ বান্ধবী। স্কুলে টিফিন এ চুরি করতো আর মার আমি খেতাম। যখন কলেজে এলাম ছেলেদেরকে লাইন এ মারতো আর আমার নাম খারাপ হতো। মানে তুই শিলা, তবে এতদিন কোথায় ছিলিস? জজ সাহেব, কলেজে যখন একটা ছেলে যখন আমাকে দুর্বল ভেবে শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল, তখনই এই আমাকে বাঁচিয়েছিল। আর ওই ছেলেটাকে মেরে মেরে বের করে দিয়েছিল। আর যখন রাজেশের সঙ্গে দেখা হলো আর ওকে ভালোবাসতে শুরু করলো, এই তো আমাদের বিয়ে দিয়েছিল, এই তো আমাদের বিয়েতে সাহায্য করেছিল। ক্ষমা কর আমাকে, আমার ভুল হয়ে গেছিল। আমার অ্যাক্সিডেন্টের 2 দিন আগে আমার কাছ থেকে একটা শিফনের শাড়ি নিয়ে গেছি। স্যার, ই আমার বান্ধবী শিলা, ভুল হয়ে গেছে আমার। মিলর্ড, এখন এই কেসের সত্যতা কোর্টের সামনে এসে গেছে। এই আদালতের মূল্যবান সময় নষ্ট করার থেকে আমি আদালতকে অনুরোধ করব যে এই মামলা এখানেই শেষ করা হোক। দ্যাটস অল মিলর্ড। ইওর অনার, আমার বিশেষ বন্ধু কোর্টকে মিসগাইড করে এই কেসটাকে খতম করবার জন্য উঠে পড়ে লেগেছেন, কিন্তু আমার দলিল এবং তথ্য প্রমাণের লিস্ট এখনো শেষ হয়নি। আমি কোর্টের সামনে শিলা দেবীর মেডিকেল রিপোর্ট সাক্ষ্য প্রমাণ হিসেবে প্রডিউস করতে চাই।
ইয়োর অনার, আজ থেকে 2 বছর আগে শিলা দেবীর চেস্ট টিউমার অপারেশন হয়েছিল, যে কারণে ওখানে একটা পার্মানেন্ট কালো চিহ্ন থেকে গেছিল। যখন এই ভদ্রমহিলা ক্লেম করছেন উনি শিলা দেবী, আমার মনে হয় ওই চিহ্নটাকে পরীক্ষা করতে কোনো অসুবিধা নেই। অবজেকশন মিলর্ড, আমার ক্লায়েন্ট এক সম্ভ্রান্ত পরিবারের ভদ্রমহিলা, তাকে এইভাবে এত লোকের মাঝে অপদস্থ করা যায় না। অবজেকশন সাস্টেইন। কিন্তু এই মামলার গুরুত্বকে মর্যাদা দিয়ে এই আদালত এই নির্দেশ দিচ্ছে, মহিলা পুলিশ দিয়ে বিষয়টি সম্পূর্ণরূপে পরীক্ষা করা হোক। জজ সাহেব, আপনি আমার উপরে দয়া করছেন, কিন্তু আমার স্বামী, যে আমার মান সম্মানের রক্ষক, ওই দেখুন ওখানে বসে কেমন হাসছে। যখন ওনার কোনো আপত্তি নেই, ওর কোনো আক্ষেপ নেই, তখন আমি কার জন্য লজ্জা বাঁচাবো? না উকিল বাবু, আমার লেডি পুলিশের দরকার নেই। দেখুন দেখুন, ভালো করে দেখুন চিহ্নটা আছে কি নেই, ভালো করে দেখে নিন, দেখে নিন। শান্ত হন শিলা দেবী, শান্ত হন। আমি বলছি আপনি নিশ্চয়ই আপনার অধিকার পাবেন। মিলর্ড, শিলা দেবীর অনেক অগ্নি পরীক্ষা হলো এবং প্রত্যেক পরীক্ষায় উনি উত্তীর্ণ হন। এখন বারবার এরকম পরীক্ষা না নেওয়া হোক। মিলর্ড, আমি আপনার কাছে হাত জুড়ে প্রার্থনা করছি এনাকে আর অপমানিত না করা হোক। দ্যাটস অল মিলর্ড। আদালত পুলিশকে নির্দেশ দিচ্ছে, পুলিশ যেন এই কেসের সংক্রান্ত সমস্ত সাক্ষ্য প্রমাণ সঠিকভাবে আদালতের সামনে পেশ করে। তা না হলে এখন পর্যন্ত পাওয়া সমস্ত সাক্ষ্য প্রমাণ ও তদন্ত অনুযায়ী শিলা দেবীকে রাজেশবাবুর স্ত্রী হিসাবে ঘোষণা করবে। ডাক্তারবাবু, হ্যাঁ, অবাক কাণ্ড, ওই মেয়ের শরীরে ওই চিহ্ন, আর ঠিক ওই জায়গাতেই, ওই জায়গাতে ওই কালো দাগ। হ্যাঁ, এটা কি করে সম্ভব ডাক্তারবাবু? আপনি হাসছেন? আপনি তো বলেছিলেন যে আত্মা শরীরে থাকতে পারে, কিন্তু দুটো শরীর এক কি করে হতে পারে? আমি তো শুধু সম্ভাবনা বলেছিলাম, আমি ভগবান তো নই। ডাক্তারবাবু, 1 মিনিট। আপনি আমার সাথে কোনো চাল খেলছেন না তো? রাজু, তুমি কি বলতে চাইছো? শিলার এইভাবে ফিরে আসা কি সম্ভব? তা যদি হয় তুমি ওকে স্বীকার করবে? নিশ্চয়ই করব, সত্যিটা জানার পর, বিশ্বাস হওয়ার পর। আমিও তাই ভাবছি, কিন্তু এই মামলার এখনো একজন সাক্ষী বাকি আছে, শিলার ভাই বিকাশ। বিকাশ? হ্যাঁ, যে এই কেসের মোড় ঘুরিয়ে দেবে। ইয়া অফিসার, এবার সময় এসে গেছে। প্লিজ প্লিজ, যে করে হোক খোঁজ করুন বিকাশের, যেখান থেকে হোক খুঁজে বার করুন। যত টাকা লাগে আমি দেবো, বিকাশের খোঁজ করুন, তাড়াতাড়ি করুন প্লিজ। কোর্ট অর্ডার ইস্যু করে দিয়েছে, যে করে হোক বিকাশকে খুঁজে বার করতেই হবে, যে করে হোক খুঁজে বার করুন। রাজেশ বাবু, আমরা জানি আমাদের কি করণীয়, আমরা আমাদের ডিউটি করছি। আপনি আমার উপর সন্দেহ করছিলেন না? বিকাশ এলে সব সত্যি কথা আপনি জানতে পেরে যাবেন, পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে আপনার সামনে। আপনাকে চিন্তা করতে হবে না, যত আসুন। টাকা লাগে আপনাকে দেবো, আরে, ঠিক আছে, যত টাকা লাগে দেবো। আরে আপনি বোঝার আরে, চেষ্টা করুন, রাজেশ আপনি বাবু, বোঝার এখানে চেষ্টা করুন। পয়সার ব্যাপার নেই যে করে রাজেশ হোক খুঁজে বাবু, বার করুন আপনি প্লিজ। আসুন আমার সঙ্গে, আসুন আসুন। রাজু, তুমি একদম টেনশন নিও না, যেখানেই বিকাশ থাকুক আমরা খুঁজে বার করব। হ্যাঁ হ্যাঁ, আমি লোক লাগিয়ে দিয়েছি, পেপারে ছেপে দিয়েছি, টিভি রেডিওতে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। দেখো বিকাশ, যখনই ও দেখবে না সোজা এখানে চলে আসবে, তুমি একদম টেনশন নিও না। ঠিক আছে। হ্যালো, ম্যাডামকে দাও তো। একটু ধরুন, দিচ্ছি। ম্যাম সাহেব, রাজেশবাবু ফোন করেছেন। বলে দাও শরীর ভালো নেই। ঠিক আছে ম্যাডাম। হ্যালো, ম্যাম সাহেবের শরীর খারাপ। কি শরীর খারাপ? আমি এক্ষুনি আসছি। আচ্ছা। ম্যাডাম কোথায়? উনি তো মিউজিক প্রোগ্রামে গেল।
সুমি, কি হয়েছে তোমার? কেন আমাকে অ্যাভয়েড করছো? তোমার শিলা ফিরে এসেছে, ভালো হবে তুমি আমায় ভুলে যাও। কাছে এসে এত কাছে এসে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাকে ক্ষমা করে দাও রাজেশ। এক মিনিট, আমি দেখছি। আরে এই, তোকে কতদিন বলতে হবে রে একই কথা? বারে বারে তুই আমাদের জিপের সামনে চলে আসিস কেন? হ্যাঁ, কথা বুঝতে পারিস না নাকি? চল চল এখান, ওট ওট ওট, চল, মারবো তোকে, চল। আরে মেয়েটা ওখান থেকে পালিয়ে গেছে, ওখান থেকে হোটেলে গেছে। দেখো মল্লিক বাবু, ওকে বাঁচাবার আগে আমাদের হোটেলে পৌঁছতে হবে, না হলে এই সব কিছু ক্যান্সার হয়ে যাবে, সব ক্যান্সার হয়ে যাবে। একদম ঠিক কথা। আরে চলো এখান থেকে বেরিয়ে পড়ি। You can't live. I'll kill you. মনে রাখবেন, যেভাবেই হোক আমি তাকে নিজের অধিকারে চাই। পুলিশের কাছে মুখ খোলার আগে ওর কাছে আমায় পৌঁছাতে হবে। হারিয়া। আমি তোকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বল। না, বল। না, বলবোই না। তুমি বলবে তো নিশ্চয়ই, কিন্তু এভাবে নয়। এই ইনজেকশন নেবার পরে আমাকে মেরে ফেলো, তাও আমি বলবো না। ভালো করে দেখো এই ভয়ঙ্কর বিষটাকে। এটা তোমার শরীরের ভেতরে যেতেই 1 সেকেন্ডে 32,000 পোকার জন্ম দেবে, যারা তোমার রক্ত খেয়ে পেটের মধ্যে বড়সড় হবে আর তোমার মুখ থেকে বাইরে আসবে, যা তুমি সইতে পারবে না। তুমি ভেতর থেকে শুধু তরপাতে থাকবে আর বাইরে থেকে শুধু চুলকোতে থাকবে, তুমি যন্ত্রণায় কাতরাবে। কিন্তু দুনিয়ায় এমন কোনো ডাক্তার নেই যে তোমার এই ব্যাধির চিকিৎসা করবে।
এমন কোন হসপিটাল নেই যে তোমার এই ব্যাধির কারণ বুঝতে পারবে। এখন আমি এই ইনজেকশন তোমায় দেব। দাও সিরিঞ্জ। না, আমি বলছি আমি বলছি আমি বলছি বলছি আমি বলছি কে ওখানে? কে ওখানে? কে? স্যার আমি। ও তুমি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে। রাজেশ, তুমি এত অস্থির কেন? বিকাশ আমার ভাই। তুমি খবরের কাগজে আমার ফটো চেপেছো। তুমি কি কোথায় ব্যাপারটা ছিলে? কি হলোটা কি? তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে তুমি? রাজেশ, তোমার এত ভয় কিসের? বিকাশ আমার ভাই। কি হয়েছে অ্যাকচুয়ালি? তোমার কি আমার কথা কখনো মনে পড়েনি? কেন পড়বে না? তোমার সঙ্গে আমার বোনের একটা সম্বন্ধ যে রয়েছে, তুমি জানো রাজেশ, এই সংসারে আমার একটাই বন্ধন ছিল, আমার বোন। যখন ওই ছেড়ে চলে গেছে তখন এটা মিথ্যে কথা বিকাশ, এটা মিথ্যে কথা। বিশ্বাস করবে? শিলা বেঁচে আছে, আর এই শহরেই আছে। তোমার মাথা ঠিক আছে তো? ঠিক তো ছিল, কিন্তু এখন মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। পাগল হয়ে যাব আমি। না 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 রাজেশ, কি হয়েছে কি? এখন আমি এসে গেছি, বলো কি ব্যাপার? বিকাশ, আমি কথা দিচ্ছি কাল সকাল 11টার সময় এই সবার পরিচয় আমি তোমাকে কোর্টে দেবো, আর সবাইকে জেলের ভেতরে ঢুকাবো। ইয়োর অনার, আমি এখন এমন একজন সাক্ষীদারকে ডাকতে যাচ্ছি যার শুধু আমারই নয়, এই আদালতের বড় উদ্গ্রীবে অপেক্ষা ছিল। শিলাপালের নিজের ভাই মিস্টার বিকাশ ঘোষ। আপনার নাম? বিকাশ নারায়ণ ঘোষ। অকুপেশন? আমি দেশের সীমা রক্ষা করি। আমি সৈনিক। ঘোষবাবু, 14 আষাঢ় আমতলার পাশে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তাতে যে ভদ্রমহিলা মারা গেছিলেন, তাকে আপনি জানতেন? আগে হ্যাঁ, ও আমার ছোট বোন ছিল স্যার। ও আমার ছোট বোন ছিল। আমি বাবা মা মারা যাওয়ার পর ছোট থেকেই ওকে দেখাশোনা করি, আর সময় মতো বোনের বিয়ে করাই এক সুশিক্ষিত ব্যক্তির সঙ্গে, রাজেশ পাল, যে এখানে বসে আছে ভগ্নিপতি। থ্যাংক ইউ মিস্টার ঘোষ। সরি আপনাকে এখানে আসার কষ্ট দিয়েছে। ইয়োর উইটনেস প্লেস। আচ্ছা বিকাশ বাবু, ওই চলে যাওয়া লাশ দেখে আপনি কি করে বলতে পারেন যে সেই আপনার বোন ছিল? অন্য কেউ তো হতে পারতো। যদি এমন হতো তো এই দুনিয়ায় আমার থেকে বড় ভাগ্যবান আর কেউ হতো না, কিন্তু আফসোস এখানেই এমন হয়নি। ও আমার বোন ছিল। যখন এটা প্রমাণিত হয়ে যায় ওর চেহারা ঝলসে গিয়েছিল, আর সেই চেহারায় এতগুলো সেলাই ছিল, আর তাকে চিনে ওঠা একদম সম্ভব ছিল না। উকিল বাবু, আমি চেহারার কথা একদম বলিনি। আমি ওই শরীরটাকে ভালো করে দেখেছিলাম। ওর চেহারার উপর এমন কিছু নিশানা ছিল যা দুটো রক্তের এক সম্বন্ধকে চিনে নিতে যথেষ্ট ছিল। জজ সাহেব, আমি আমার বোনকে এইটুকু থেকে দেখে আসছি। বোনের হাত পায়ের গড়নের ঢং, তার উপর কিছু নিশানা, কিছু কালো তিল এমন ছিল যে ওই সময় আমার নজরে লুকিয়ে থাকেনি। ও আমার সামনে বেজান মৃত পড়েছিল, আর আমি ওর জন্য কিছুই করতে পারিনি। আসামিকে হাজির করা হোক। যদি তাই হয় তাহলে এই মহিলা কি করে দাবি করছেন যে ইনি আপনার বোন শিলা দেবী? উকিল বাবু, এর আমি কি জবাব দেব? যদি ইনি এই দাবি করেন তাহলে আমিও দাবি করছি যে এই মহিলা কোনো গুন্ডা গ্যাংয়ের সঙ্গে যুক্ত আছেন, আর এই সময় কোন রকম গন্ডগোলে জড়িয়ে আইনে আটকিয়ে এভাবে পয়সা কামাতে উদ্যোগী হয়েছেন। আসামি নিজের মুখ থেকে আঁচলটা সরান। শিলু, মরে গেছে তোমার বোন। আজ যদি আমার কোনো ভাই থাকতো তো আমাকে এই দিন দেখতে হতো না। এত
পরীক্ষা দিতে হতো না। চায় না আমার কোনো ভাই, আমার কোনো ভাই নেই, আমার কোনো ভাই নেই। শিলু, আমার বোন, কোথায় ছিলি তুই? তোর আমার কথা মনে পড়েনি? না ইওর অনার, এসব মিথ্যে। এটা সত্যি, এই শিলা। এটা হতেই পারে না। কেন হতে পারে না? আমি ওকে খুন করেছিলাম না। আর তাও বীমা কোম্পানি থেকে 20 লাখ টাকা উসুল করবার জন্য, যেটা আমার বোনের নামে ছিল, যেটা গত মাসে ইনি পেয়ে গেছেন। অ্যারেস্ট হিম ইমিডিয়েটলি। ওই ঘটনার তদন্তে এটা পরিষ্কার বোঝা গেছিল কি এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, বরং একটা প্ল্যান্ড মার্ডার ছিল, যেখানে খুনি নিজের পরিচয় তো ছেড়ে গেছিল কিন্তু কোনো প্রমাণ ছাড়েনি। আর এই প্রমাণের খোঁজে আমি আকাশ পাতাল এক করেছি। শেষে সিবিআই অফিসার অজয় চৌধুরী আমাকে সাহায্য করেন। উনি খুনিকে ধরতে মিস্টার মল্লিককে সঙ্গে নিয়ে এমন একটা কুশলতার সঙ্গে চাল চালেন, যে চালে খুনি ধরা পড়ে এবং গ্রেপ্তার হন। এই সময় পুলিশের কাছে উনি ওনার খুনের অভিযোগ স্বীকার করেন। রাজেশ বাবুর থেকে 1 লাখ টাকা সুপারি নিয়ে ও এই হত্যাটা করেছে। কিন্তু এই ভদ্রমহিলাকে, স্যার, এই মেয়েটি মিস্টার মল্লিকের হোটেলের একজন ড্যান্সার। ভাগ্যক্রমে আমার বোনের সঙ্গে এর মুখের গড়নের মিল ছিল। একটা কৃতজ্ঞতার পরিবর্তে এই মেয়েটি একটা দুঃসাহসী পদক্ষেপ নিজের কাঁধে তুলে নেয়। এই মেয়েটি নিষ্ঠা এবং ধৈর্যের সঙ্গে খুব পরিশ্রম করে আর আমার বোনের রূপ ধরে রাজেশ বাবুর জীবনে প্রবেশ করে এবং এমন অস্থিরতার জন্ম দেয় যাতে রাজেশ বাবুর জীবন ব্যতিব্যস্ত হয়ে যায়। উনি ওনার নিজের মেন্টাল ব্যালেন্স এতদূর হারিয়ে ফেলেন যে আজ এই কোর্টে সকলের সামনে নিজের খুনের এই সত্য প্রকাশ করতে বাধ্য হন। মিলর্ড, সিবিআই অফিসার মিস্টার অজয় চৌধুরী কোনো কারণে আজ কোর্টে আসতে পারেননি, কিন্তু উনি এই মামলা সংক্রান্ত একটা জরুরি ফাইল আপনার রিপোর্টের জন্য পাঠিয়ে দিয়েছেন। স্যার, আমি জানতে চাই একজন ভদ্রলোককে সুখে স্বচ্ছন্দে জীবন কাটাতে কত টাকার প্রয়োজন হয়? আমার বোন কোনো অকর্মণ্য ছিল না, পয়সা ও রোজগার করতে পারত। এতই যদি পয়সার দরকার ছিল আমাকে বলতো। স্যার, আজ আমি আমার সব কিছু দিয়েও আমি আমার বোনকে ফিরিয়ে আনতে পারবো না। স্যার, আমার বোনকে ফিরিয়ে আনতে পারবো না। বোন ফিরে আসবে। কন্ট্রোল, তাহলে আপনি আপনার উদ্দেশ্যে সফল হয়ে গেলেন। ডাক্তারবাবু, আবার ডিকশনারিতে অসফলতা বলে কোনো শব্দ নেই। আজ পর্যন্ত আমার কাজের রেকর্ড সেটাই প্রমাণ দেয়। কি বলে ধন্যবাদ দেবো আপনাকে? সত্যের সন্ধানে আমি আমার মগজটাকে অ্যাপ্লাই করি, বাকি মালিকের কৃপা। এই কোর্ট আরোপীকে শ্মশান মুক্তি দিচ্ছে এবং এই মামলার এখানেই সমাপ্তি হলো। কিন্তু শিলা দেবী হত্যাকাণ্ড মামলা পুলিশকে চার্জশিট ফাইল করবার জন্য 15 দিন সময় দেওয়া হলো। কোর্ট অ্যাডজর্ন ফর ফার্দার টাইম। মা, 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 আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। দেখো কত জোরে জোরে ধপধপ করছে। ভয় পাবার কোনো কারণ নেই। যাদের জন্য তুই কাজ করছিস তারা বিশ্বাসযোগ্য, ওরা তোকে ঠিক সামলে নেবে। মা, কত্থক করবে তুমি, ভাঙড়া করবে তুমি, ডিস্কোতে ডান্স করবে তুমি। হ্যাঁ, কত্থক করবে তুমি, ভাঙড়া করবে তুমি, ডিস্কোতে ডান্স করবে তুমি। দিন তক দিন তাক তবলা যে বাজবে, দিন তক দিন তাক তবলা যে বাজবে, ঘুমটা পরে নাচবে তুমি।